রাত 12টা 30 মিনিট। আমি নেশা করে মাতাল হয়ে নিজের বাড়িতে নিজের ঘরে যাচ্ছি। আজকে আমার বিয়ে হয়েছে, তাও আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। আমি ঘরে ঢুকে দেখি আমার বউ বিছানায় বসে আছে, এক হাত বড় ঘোমটা দিয়ে। আমি ওর কাছে গিয়ে বলি, এই মেয়ে, নিচে গিয়ে ঘুমাও। নিজেকে আমার বউ হিসেবে একদমই ভাববে না, ঠিক আছে? যা, নিচে গিয়ে ঘুমা। এই বিয়েটা আমাকে জোর করে দেওয়া হয়েছে। তোকে আমার বউ হিসেবে আমি কোনোদিনও মানব না। আমি ওই মেয়েটার নাম পর্যন্ত জানি না। আমি ওর হাত ধরে ওকে নিচে ফেলে দিলাম। পরে দেখি ও একটা বিছানার চাদর নিয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লো। আমিও আমার বিছানায় শুয়ে পড়লাম। আমি রাহাত। আমার পরিবারে বাবা মা এবং একটা ছোট ভাই আছে, নাম রোহিত। আমি বাবা মায়ের বড় ছেলে। আমি একজন পুলিশ অফিসার। আমারও নিজের একজন ভালোবাসার মানুষও আছে, কিন্তু তাকে আমার বাবা পছন্দ করে না, কিন্তু আমার মা তাকে পছন্দ করে। আমি বিছানায় শুয়ে আজকে বিকেলের ঘটনায় চলে গেলাম, কিভাবে সেই মেয়েটা আমার জীবনের সাথে জড়িয়ে পড়ল। আজকে বাবা তার বন্ধুর মেয়ের বিয়েতে গিয়েছিল। বন্ধুটি ছিল বাবার খুবই কাছের একজন বন্ধু, ছোটবেলাকার। অবশ্য আমি তাকে কোনোদিন দেখিনি। তার নাম আজাদ। তিনি তার মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। আমরা পুরো পরিবার সেখানে বিয়েতে গিয়েছিলাম, কিন্তু বিকেলবেলা যখন বিয়ের বিয়ের সময় আসে তখনই হঠাৎ আমার বাবার বন্ধু আজাদ আঙ্কেল হন্তদন্ত হয়ে এসে আমার বাবাকে বলল, বন্ধু, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? শান্ত হ। আমার মেয়ের হবু স্বামী পালিয়ে গেছে। কি বলছিস এসব? কখন পালিয়েছে? আমরা পুলিশে জানাবো কি? ওই ছেলেটা অন্য মেয়ের হাত ধরে পালিয়ে গেছে। এখন আমার মেয়ের কি হবে? ততক্ষণে বিয়েবাড়ির প্রত্যেকে জেনে গিয়েছে যে বইয়ের পর পালিয়ে গেছে। তখন সবাই হট্টগোল শুরু করে দেয়। এলাকার লোকজন এসে বলতে শুরু করে সেখানে গ্রামের মোড়লও ছিল। এই মাইয়ার বিয়ের ব্যবস্থা করো অন্যখানে। অন্যখানে আজকে এই মেয়ের বিয়ে দাও, নাহলে এই মাইয়া গ্রামে থাকতে পারবে না। এই মেয়ের বিয়া ভাঙছে, এই মাইয়ার বিয়া দাও, না হলে কিন্তু বিয়া হইব না। এই মাইয়ার মাইয়ার আমরা গ্রাম থেকে বের করে দিব। আপনারা এভাবে কেন বলছেন? মেয়ের বিয়ের জন্য কি ও দায়ী? ও নিজেও তো জানতো না এরকম কিছু হবে। আর এই যুগে এসব আপনারা এ ধরনের কথা বিশ্বাস কিভাবে করেন? আপনারা শহরের মানুষ বাবু, আপনারা 2 দিন এই গ্রামে থাকবেন, কিন্তু আমরা এই গ্রামে এত বছর ধরে রয়েছি। আমরা এতদিনের রীতিনীতি ভুলে যেতে পারি না। আমাদের ঐতিহ্য এটা। তোমরা শান্ত হও। আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব বল? এখন আমি পাত্র কোথা থেকে আনবো? শোনো আজাদ মিয়া, এই গ্রামে যদি তোমার মাইয়ারে আজকে বিয়া না হয়, তাহলে আজকে তোমার মাইয়ারে আমরা গ্রাম ছাড়া করব, সাথে তোমারেও। আজাদ আঙ্কেল কেঁদে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েছে, সাথে কোণে বেশে বসে থাকা মেয়েও কেঁদে কেঁদে ভেসে দিয়েছে। সে চুপচাপ বসে আছে, কিছু বলছে না। আপনারা একটু চুপ করুন, দেখুন মেয়েটার দিকে একবার তাকান। মেয়েটা বিয়ে হয়নি, এতে মেয়েটার কী দোষ? মেয়েটা তো বিয়ে করতে চেয়েছিল, এখন বর পালিয়ে গেলে তার কি দোষ? শোনো ছোকরা, 2 দিনের ছেলে হয়ে বেশি কথা বলো না তো। যখন তোমার দরদ উতলে উঠছে, তাহলে তুমি ওকে বিয়ে করো। আরে অদ্ভুত, আমি কেন বিয়ে করব? তোমার বাবা তো আজাদের ছোটবেলার বন্ধু, সারা জীবন বন্ধুকে বন্ধু বলে ন্যাকামি করলো। এখন বন্ধুত্বের পরিচয় দেওয়ার সময় পিছিয়ে যাচ্ছে কেন? তোমার মতন একজন ভালো ছেলে থাকতে আমরা পাত্র কেন করছি তোমার সাথে বিয়ে দিক। এটা কিন্তু আপনারা আবার ঠিকই বলেছেন। আমার ছেলের সাথে বিয়েটা হতে পারে। রাহাত, না বাবা, তুমি এটা কোনোদিনও চিন্তাও করো না। আমি কোনোভাবেই এখন বিয়ে করব না। সব থেকে বড় কথা, আমার ভালোবাসার মানুষ আছে। দেখো রাহাতের বাবা, তুমি কিন্তু ভুলেও আমার ছেলেকে বলির পাঠা বানানোর কথা ভাববে না। ওই মেয়েটার যা খুশি তাই হোক। এরকম গ্রামের গাইয়া মেয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাব না। দেখো পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, তোমরা একটু বোঝো। কি বুঝবো? ও আমাদের নিজেদের কেউ হয় নাকি? আর এই ঘটনার সাথে রাহাতেরই বা কী সম্পর্ক? এই রাহাত, তুই বাড়ি যা। তা এখনই। বাবা তখনই আমার সামনে এলো, আমার হাত তার মাথায় দিয়ে বলল, তুই তো দেখতেই পাচ্ছিস
পরিস্থিতি কতটা ঝামেলা করা হয়ে গেছে। এখন যদি তুই বিয়েটা না করিস তাহলে এই মেয়েটার সম্মান চলে যাবে, সাথে তোর বাবার সম্মানও। তুই প্লিজ বিয়েটা করে নে, আমার কথা ভেবে করে নে প্লিজ। কিন্তু বাবা, যদি তুই বিয়েটা না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। তুমি এসব কি বলছো? এরকম ওর পরিচয় না। রিপিট, তুমি এসব কি বলছো? এরকম ওর পরিচয় না জানা মেয়েটাকে কিভাবে আমরা বাড়িতে নিয়ে যাব? আমার ছেলেটার সাথে তুমি এটা করো না। তুমি তো আর নিজের বাবা। চুপ করো তুমি। আমি যেটা করছি সেটা ছেলের ভালোর কথা ভেবেই করছি। বাবা, তুই বল রাজি কিনা। আমি রাজি, কিন্তু একটা কথা মনে রেখো, এই মেয়েটাকে আমি কোনোদিনও আমার বইয়ের মর্যাদা দেব না। ব্যাস, বাবার ব্ল্যাকমেলে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আর আমাদের সাথে পুরো গ্রামের লোকেরা আমাকে বিয়ে স্টেজে গিয়ে বসালো। আমি স্টেজে বসার সাথে সাথে কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। কোণে বসে থাকা মেয়েটি নির্বাক হয়ে বসে আছে। হাফসা আক্তারকে কি আপনি বউ হিসেবে মেনে নিতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। রাহাত ব্যানার্জিকে আপনি স্বামী হিসেবে মেনে নিতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। কবুল, কবুল, কবুল। বর্তমান আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভূত দেখার মতো চমকে গিয়ে বললাম, কে তুমি? তোমাকে আমার ঘরে কে ঢুকতে দিয়েছে? আর সব থেকে বড় কথা, তুমি আমার ঘরে কেন? মেয়েটা পুরো দাঁত কেলে আমাকে উত্তর দিল, ওমা, স্বামী, তুমি ভুলে গেলে আমি তোমার কালকের বিয়ে করা বউ হাফসা। হোয়াট? হাফসা? এক মিনিট, তোমাকে আমার থেকে বয়সে বড় কেন মনে হয়? বয়স কত তোমার? কি, তোমার বয়স 32? আমার বয়স মাত্র 25। তুমি আমার কাছ থেকে 7 বছরের বড়? ছি, আমি একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছি। এভাবে বলো না স্বামী, আমি তো তোমারই বউ। 10টা না 5টা না, একটাই বউ। এই, নিজেকে আমার বউ বলে দাবি করবি না, বুঝলি? আমার গার্লফ্রেন্ড আছে, মোনালিসা। তোর থেকে দেখতে অনেক সুন্দর। ছি, কীরকম দেখতে তুই? দেখো, আমিও দেখতে সুন্দর আছি। কে তোমার গার্লফ্রেন্ড? সেটা তুই কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবি। সকাল সকাল আমার মেজাজটি খারাপ হয়ে গেল এই মেয়েটাকে দেখে। আর সব থেকে বড় কথা, ওই মেয়েটা বড়, এটা জানার পরও বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল। বাবাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি ওয়াশরুমে গেলাম, আর ওই মেয়েটা ওই রকম শাড়ি পরে গাইয়া মেয়েদের মতন রান্নাঘরে গেল। এই, তুমি এখানে কি করছো? এই ধরনের শাড়ি কেন পরেছো তুমি? কেমন লাগছে দেখতে? কেন, আম্মু দেখতে তো সুন্দরই লাগতেছে। আচ্ছা বলুন, আমি কেমন শাড়ি পরবো আর কি কাজ করব বলুন। কাজ করবে তুমি? তুমি কি কাজ করবে? ঠিক আছে, আমার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আসো। গ্রিন টি কি? এত বড় একটা মেয়ে হয়ে গিয়েছো আর তুমি গ্রিন টি মানে জানো না? খুব তো তোমার শহরে বিয়ে করার শখ ছিল। না মা, আমি বিয়ে করতে চাই নাই, আমাদের জোর করে বিয়ে দিয়েছে। আর বিয়েতে তো দেখলাই না কি হয়েছে। হ্যাঁ দেখেছি, আর তুমিও তো না করনি বিয়েতে। তোমার সাথে বেশি কথা বলার ইচ্ছে নেই। ভাবি, তুমি আমার জন্য তাহলে ডিম টোস্ট বানাও। আমার জন্য 1 কাপ চা আর স্যান্ডউইচ। আমার জন্য চিকেন স্যান্ডউইচ বানাবি, বুঝলি? আর বানানোর পরে কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে দুপুরে খাবারের জন্য প্রস্তুতি নিবি, ঠিক আছে? ওনার জন্য কি বানাবো? এই, ওইটা কি ভাইয়া? হ্যাঁ, বিয়ের পরে তো বরের নাম মুখে নিতে নেই। যত সব ন্যাকামি। সেই সময় একটা গ্রাউন্ড পড়া মেয়ে বাড়িতে ঢুকে বলে, হ্যালো আঙ্কেল আন্টি, গুড মর্নিং। হ্যাঁ রোহিত, গুড মর্নিং। হোয়াটসঅ্যাপ? আর আমার বেবিটা কোথায়? তোমার বেবি ফ্রেশ হচ্ছে আর আমরা ভালো আছি। তোমার কি খবর বলো আপু? তুমি আমাকে হঠাৎ আপু কেন বলছো, ভাবি না বলে? আরে গাইয়া মেয়েটা কি? ওই গাইয়া মেয়েটাই হচ্ছে আমাদের ভাবি, আমাদের ভাইয়ের বউ। হ্যাঁ, ও কালকে আমাদের বাড়ির বউ হয়েছে। হোয়াট? আপনি আমার সাথে মজা করছেন তাই না? ওরা আপনার সাথে মজা করছে না, আমি সত্যিই এবার বউ। তুমি একটা শান্ত। মোনালিসা, পুরো ঘটনাটা আগে শোনো, তারপরে। ইউ জাস্ট শাট আপ। আন্টি, এসব কি হচ্ছে? আর রাহাত কোথায়? আমি কি শান্তি হব আন্টি? এসব আমি কি শুনছি? আমি সেই সময় ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মোনালিসা নিচে এসে দাঁড়িয়ে আছে।
মোনালিসা, তুমি শান্ত হও। বাবা আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এগুলো একটা ঘটনার কারণে হয়েছে। আমি তোমাকে সমস্ত কিছু শুরু থেকে বলি, তাহলে তুমি বুঝতে পারবে। কি হয়েছে আমাকে বলো। আমি মোনালিসাকে পুরো ঘটনার শুরু থেকে বললাম। ও আচ্ছা, এই ব্যাপার। আমি আগে থেকে জানতাম আঙ্কেল আমাকে পছন্দ করে না, কিন্তু আমাকে পছন্দ করে না বলে তোমার জন্য যে অন্য কোথাও বিয়ে দিতে পারে এই ধারণাটা আমার ছিল না। এটা আমার কোনো ধারণা নয়, এটা আমি সত্যি করেই ফেলেছি। এখন থেকে হাফসা এ বাড়ির বউ, তুমি এ বাড়ির কেউ নও। তুমি একটু ভুল বললে বাবা। হাফসা এ বাড়ির কেউ নয়, মোনালিসা এই বাড়ির বউ। হাফসাকে আমি ডিভোর্স দেব, আর ওকে আমি কোনোদিনও বইয়ের মর্যাদা দেবই না। আচ্ছা বাবা, তুমি কিভাবে এই কাজটা করতে পারলে বলো তো? ওই মেয়েটা আমার থেকে 7 বছরের বড়। কি বলছিস তুই? মেয়েটা তোর কাছ থেকে 7 বছরের বড়, আর এই বুড়ো মেয়েটা নাকি আমার ছেলের বউ? ছি! এভাবে কেন বলছেন আপনারা? আমি বড় তো কি হয়েছে, ভালোবাসা কি বয়স মানে? ভালোবাসা? আর ইউ ক্রেজি? তোমার মতন বুড়িকে আমি কোনোদিনও ভালোবাসবো না। হ্যাঁ, আর এখানে দাঁড়িয়ে থেকে আমাদের মুখ না দেখেই যাও, রান্নাঘরে গিয়ে যে কাজ করতে বলেছি কাজ করো। হাফসা ওখান থেকে চুপচাপ রান্নাঘরে চলে যায়। তাহলে চলো আজকে আমরা একসাথে ব্রেকফাস্ট করি। আচ্ছা মোনালিসা, তোমার কোনো লজ্জা নেই না? একটা ছেলে বিবাহিত জানার পরেও তুমি তার পেছনে ঘুরঘুর করছো। মনে হয় জন্মের সময় বাবা মা লজ্জা শরম দিতে ভুলে গেছে। আঙ্কেল আর রোহিত যখন রাহাত বলেই দিয়েছে যে ওই মেয়েটাকে বউ হিসেবে মানে না, তাহলে আমার সাথে থাকতে সমস্যা কিসের থাকবে? আর সব থেকে বড় কথা, ওই মেয়েটার ক্লাস দেখেছেন? ও একটা গাইয়া মেয়ে, ও কিভাবে রাহাতের যোগ্য হবে? থ্যাংক ইউ সো মাচ আমাকে বোঝার জন্য। আমরা সবাই ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিলাম। সেই সময়ের ভেতরে থেকে হাফসা খাবার নিয়ে এলো। বাবাকে চা দিল, মাকে গ্রিন টি, আমাকে স্যান্ডউইচ। মা এক চুমুক মুখে দিতেই থু করে ফেলে দিল, দিয়ে বলল, অসভ্য মেয়ে, একটা কাজও পারে না। এটা কি চা বানিয়েছিস? কেন? আপনি তো বললেন গ্রিন টি খাবেন। গ্রিন টি মানে গ্রিন, গ্রিন মানে সবুজ, তার মানে গ্রিন টি মানে হচ্ছে সবুজ চা। তাই তো আমি পাতা দিয়ে চা বানিয়েছি। এই তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তুমি পাতা দিয়ে চা বানিয়েছো? মা পুরো গ্রিন টি ওর মুখে ঢেলে দিল, ওখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এটা তুমি কি করলে? খাবার পছন্দ হয়নি বলে ওর মুখে ফেলে দেবে? এরকম বাজে খাবার বানালে তো এটাই সহ্য করতে হবে। আপনার খাবার পছন্দ হয়নি, আমাকে বলতে পারতেন। আর আপনারা তো জানেনই আমি গ্রাম থেকে এসেছি, তাহলে আমি সব কিছু পারবো কিভাবে? শহরের আদব কায়দা তো আমি কিছুই জানি না। শহরের আদব কায়দা জানো না, কিন্তু ঠিকই শহরের ছেলেকে বিয়ে করে নিলে? প্রথম কথা হলো, আমি কাউকে জোর করে বলিনি আমাকে বিয়ে করতে, উনি আমাকে বিয়ে করেছিলেন। আর পরের কথা হলো, শহরে আমি কোনোদিন আসিনি, তাহলে আদব কায়দা আমি কিভাবে জানবো? এই মেয়ে, এই তোমার এত সাহস হলো কিভাবে মুখে মুখে তর্ক করার? তোমার কোনো লজ্জা নেই? আরে তোমার তো কৃতজ্ঞ থাকা উচিত। আমার মতো মানুষের সাথে তোমার বিয়ে হয়েছে, না হলে তো তোমাদেরকে গ্রাম ছাড়া করতো। তা নয় মুখে মুখে খালি তর্ক করছে। মামি, মা, আমি বেরোচ্ছি। ইদানিং আমার বাড়িতে থাকতেই বিরক্ত লাগছে। আমি মোনালিসাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে এলাম। আচ্ছা, এখন আমরা কোথায় যাব? আজকে আমরা কোথাও যেতে পারবো না, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। খুব একটা জরুরি ফাইল চলে এসেছে। তুমি তো জানো এই শহরে সাইকো কিলার বেড়ে গেছে, প্রতিদিন কজন করে খুন হচ্ছে। তাই আমাদের ওপরে অনেক প্রেশার আছে। আর আমি তো একজন পুলিশ অফিসার, আমাকে তো এসব কিছু সামলাতেই হয়। আমি অফিসে যাই, কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি আজকে রাতে আমি তোমার সাথে ডিনার করব। ঠিক আছে ডার্লিং, কিন্তু একটা কথা মনে রেখো, আমি যেন কখনো তোমাকে ওই মেয়েটার প্রতি দুর্বল হতে না দেখি, তাহলে কিন্তু তুমি আমার ভয়ঙ্কর রূপ দেখবে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনোদিন ওই মেয়েটার প্রতি দুর্বল হব না। আমি শুধু তোমার প্রতি দুর্বল থাকবো। ঠিক আছে, বাই। আমি আমার পার্সোনাল গাড়িতে চড়ে অফিসে চলে আসলাম। আর এদিকে আমাদের বাড়িতে। এই শোনো, তুমি সকালবেলা যে রান্নার যে উদাহরণ দিয়েছো না, তোমাকে দুপুরের জন্য রান্না করতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে পারো?
ওয়াশিং মেশিন কি? আমি হাত দিয়ে জামা কাপড় ধুতে পারবো। আপনি আমাকে জামা কাপড় দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে। এরপর আমার মা পুরো বাড়ির সমস্ত নোংরা কাপড় চোপড় এনে ওর হাতে ধরিয়ে দিল। এগুলো সব কাপড় চোপড় ধুতে পারবে তো? হ্যাঁ পারবো। বাথরুমটা কোন দিকে? আমি কি তোমাকে এখন বাথরুম পর্যন্ত নিয়ে যাব নাকি? এই কে আছিস? যা, একে বাথরুম পর্যন্ত নিয়ে যা। হাফসা বাথরুমে যেতে যেতে দেখে একটা সুন্দর ড্রেসের উপরে হলুদ দাগ পড়ে আছে। আসলে সেটা ছিল পার্টির 3 পিস। সেটার উপরে ভুলবশত হলুদ দাগ পড়েছিল বলে সেটাকে মা লন্ড্রিতে দেবে বলে রেখে দিয়েছিল, কিন্তু হাফসা না বুঝে সেটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে আমি অফিসে চলে গিয়ে দেখি অফিসের প্রত্যেকটা মানুষের মাথা খারাপ হয়েছে সিরিয়াল কিলারের জন্য। আজকেও একটা খুন হয়েছে, মেয়েকে ধর্ষণ করে তারপরে মারা হয়েছে। এসপি সাহেব বসে আছে। আরে রাহাত সাহেব, আসুন আসুন। তা বলুন, আপনার রাস্তা অসুবিধা হয়নি তো? শুনলাম আপনার নাকি বিয়ে হয়েছে। তা বউকে নিয়ে কি ঘরের মধ্যে ঢুকেছিলেন আপনি? এদিকে যে আমাদের সকলের মাথা খারাপ হয়ে আছে, মার্ডার কেসের ব্যাপারে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। কে কে কিভাবে কি করেছে আমরা কেউ বুঝতে পারছি না। আর আপনার এদিকে কোনো খোঁজই নেই। সরি স্যার, আই এম রিয়েলি সরি। আমি নিজেই এখন থেকে এই কেসের দায়িত্বে আছি। আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করব। হ্যাঁ সেটাই, তোমাকে যেন তাড়াতাড়ি খুনিকে খুঁজে বের করতে দেখি। নাও গেট লস্ট। এমনিতেই বাড়ির এত টেনশন, তার উপর এই অফিসের টেনশন, পুরো মাথাটা হ্যাং হয়ে আছে। আমি অফিসে বসে হাবিলদারকে বললাম 1 কাপ চা দিতে। পুরো শহরটা মার্ডার কেসে ভরে গেছে। মার্ডারগুলো খুব নিখুঁতভাবে করা হচ্ছে। মেয়েদেরকে রাতের বেলায় ধর্ষণ করা হচ্ছে। রাতের বেলা যে মেয়েরা কেন বের হয়, যত আমরা নিষেধ করি তত তারা বেশি করে বের হয়। সে সময় হাবিলদার আমার ঘরে চা নিয়ে ঢোকে। স্যার আপনার চা। থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, তোমার কি মনে হয় খুনগুলো কি জন্য করা হতে পারে? কি যে বলেন স্যার, আমি কিভাবে জানবো? আপনি একটা কাজ করেন, খুনগুলোর মধ্যে কি কমন সেটা বের করেন। ঠিক কথা বলেছ। হৃদয় স্যারকে একবার ডেকে দাও তো। ঠিক আছে। হৃদয় আমার ছোটবেলার বন্ধু। এখন আমরা একই সাথে পুলিশ অফিসার হয়েছি। সে সময় হৃদয় আমার ঘরে ঢোকে। বল বন্ধু, কি হয়েছে? কেস কত দূর? আরে দোস্ত, এই কেসের টেনশনে আমার মাথা খারাপ হয়ে আছে। তার মধ্যে আমার জীবনে আবার ট্র্যাজেডি ভরে গেছে। বলিস কি? কি হয়েছে সব কিছু বলতো। আমি হৃদয়কে সব কিছু খুলে বললাম। দোস্ত টেনশন করিস না, তবে টেনশনটাকে এক সাইডে রেখে আগে মার্ডার কেসে মনোযোগ দিয়ে আমরা, না হলে স্যার যে তোকে কি করবে। এটা ঠিক বলেছিস। আমি মার্ডার কেসের সমস্ত ছবি, ফাইল সব কিছু নিয়ে বসলাম। বসে আমি আর হৃদয় আলোচনা করতে শুরু করলাম। এই মার্ডারগুলো কোনো পুরুষই করছে, এই ব্যাপারে আমরা শিওর। হ্যাঁ একদম ঠিক, না হলে এরকম গায়ের জোর পুরুষ ছাড়া কোনো মহিলা হতেই পারে না। কিন্তু খুনি কি একাই নাকি আরো অনেকে? আমার মনে হয় খুনি একজনই। কারণ একজন কিভাবে হতে পারে? একজন হতে পারে, কারণ যদি আমরা সাধারণ মানুষ হিসেবে ঘুরি রাস্তায়, তাহলে কিন্তু কেউ আমাদের খুনি মনে করবে না। মানুষ কিভাবে জানবে আমরা খুন করেছি? ঠিক এই কাজটাই খুনি করেছে। সে সাধারণ মানুষ হিসাবে সবার সাথে মিশছে, যাতে কেউ তাকে ধরতে না পারে। একদম ঠিক বলেছিস, এইটা হতে পারে। কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে কিভাবে? আমি বুঝতে পারছি না। আমিও ভাল লাগে না, অসহ্য লাগছে সব কিছু। একটা ক্লু বের করেছি, তার একটা খুঁজে পাচ্ছি না। চল দোস্ত, আমরা চা খেয়ে আসি। চা না, দুপুর হয়ে যাচ্ছে, আমরা একেবারে লাঞ্চ করি, চল। হ্যাঁ চল। আমি আর হৃদয় বাইরে গেলাম, গিয়ে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করলাম। এদিকে আমার বাড়িতে হাফসা কাপড় চোপড় সমস্ত কিছু কেচে ছাদে নেড়ে দিয়ে নিচে চলে আসলো, কিন্তু নিচে এসে দেখে মা কিছু খুঁজে পাচ্ছে না। আমাকে কি করছেন? চোখ নেই তোমার, দেখতে পাচ্ছ না আমি জিনিস খুঁজছি? বুঝলাম তো, কিন্তু আপনি কি করছেন? আমার একটা জামা সাদা রঙের খুব সুন্দর পার্টি 3 পিস। ও তুমি তো আবার পার্টি 3 পিস মানে কি সেটাই জানো না? না জানি না সেটা কি, তবে আমি আপনার একটা সুন্দর সাদা জামা কিন্তু ধুয়ে দিয়েছি, সেটাতে হলুদ দাগ হয়েছিল। সে সময় একটা সার্ভেন্ট ঘরে আসে। ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে। বড় ম্যাডাম আপনার পার্টি 3 পিসটা ধুয়ে দিয়েছে,
ফলে ওইটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তোমরা ওকে বড় ম্যাডাম বলে কেন ডাকছো? ওকে কিছু বলেই ডাকবে না। গাইয়া মেয়ে একটা আমার সব কিছু নষ্ট করে দিল। আমার এত দামি পার্টি 3 পিস। এই মেয়ে তোর বাবা মার থেকে কোনোদিন কোনো শিক্ষা দেয়নি? রিপিট, পার্টি 3 পিস কোনোদিন ধুতে হয় না, সেটা তুই জানিস না? আর তুই আমার কোন সাহসে আমার পারমিশন না নিয়ে আমার জিনিস হাত দিয়েছিস? সর্বপ্রথম কথা হলো, আপনি আমাকে যা খুশি তাই বলবেন, কিন্তু আমার বাবা মার সম্পর্কে কোনো কথা বলবেন না। আর পার্টি 3 পিস সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তাই আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। ভুল করে আবার গলা উঁচু করে কথা বলছিস? সেই সময় বাবা ঘরে এলো। কি শুরু করছো এটা তোমরা? মেয়েটাকে কি একটু শান্তি দেবে না? মেয়েটা তো তোমাদের সাথে সংসার করতে চাইছে, তোমরা এভাবে কেন ওকে বিরক্ত করছো? আমি ওই মেয়েটাকে বিরক্ত করছি, আর ওই মেয়েটা আমার এত দামি একটা 3 পিস নষ্ট করে দিল। তুমি দেখতে পাচ্ছ না কিছু? সবই দেখতে পাচ্ছি। তোমার একটা 3 পিস নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? তুমি আরেকটা 3 পিস কিনে নিতে পারো। আমাদের কি টাকা পয়সার অভাব নাকি যে একটা 3 পিসের জন্য তুমি মেয়েটাকে এতগুলো কথা শোনাবে? আব্বু সরি, আমি বুঝতে পারিনি আমি এত বড় ভুল করে ফেলবো। তোকে সরি বলতে হবে না মা, আমি তো তোর নিজের বাবারই মতো। আর তুই এটা তোর নিজের বাড়ি, তুই এখানে কিছু করলে তার জন্য তোকে কেউ কথা শোনাবে। এই বাড়ির বড় বউ তুই, তাই এ বাড়িরই প্রত্যেকটা জিনিসের ওপর তোর অধিকার রয়েছে। তুই কেন সব সময় সবার কথা শুনবি? আর এই বাড়িতে কোনো সমস্যা হলে, আমার ছেলে যদি তোকে অসম্মান করে, তাহলে তুই আমাকে বলবি। ঠিক আছে বাবা। তোমাদের এই ন্যাকামি একদিন ঠিকই শেষ হবে। তুমি এখন বকবক না করে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। চল মা, আজকে তুই আমাদের সাথে আমাদের টেবিলে বসে থেকে খাবি। কি বললে তুমি? এই গাইয়া মেয়েটা আমাদের সাথে খাবে? মুখ সামলে কথা বলো তুমি। এই মেয়েটা এখন এই বাড়ির বউ। আমি একে এই বাড়ির বউ বলে মানি না। তুমি না মানলে না সত্যিটা পাল্টে যাবে না। তুমিও এটা ভুলে যেও না। এই মেয়েটাকে তুমি জোর করে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছো, আর আমার ছেলে এই বিয়েটা মানে না। ছেলে আজকে মানবে না তো কালকে মানবে, তাতে তুমি কেন এত কথা বলবে? আমি আর কোনো কথা শুনতে চাই না। সোজা খাবার টেবিলে গিয়ে বসবে। বাবা হাফসার হাত ধরে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালো। সবাই একসাথে খাবার খেলো। এদিকে আমি অফিসে বসে কেসটার ব্যাপারে তদন্ত করছিলাম। সে সময় মোনালিসা ফোন করে। হ্যালো ডার্লিং, কি করছো? কেসের ব্যাপারে তদন্ত করছে। এখনও তোমার কেস কি সলভ হয়নি? না, এখনও তো সলভ হয়নি, উল্টো আরও ঝামেলা বাড়ছে দিন দিন। তুমি কিন্তু রাতের বেলা এত দেরি করে বাড়িতে ফিরবে না বলে দিচ্ছি। আরে না, চিন্তা করো না, আমি কোনোদিনও রাত করে বাড়ি ফিরি না। আর তুমি তো জানো, তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে আমি ভালো হয়ে গেছি। জানি আমি সবটা। আচ্ছা বলো, কি করছো? কিছুই না, বসে থেকে তোমার সাথে কথা বলছি। আর একটা কথা বলো তো, কালকে তোমার সাথে ওই মেয়েটার বাসর ঘর ছিল না, তোমরা কি কিছু করেছো? আমার মাথাটা তুমি খারাপ করে দিও না তো। তোমার কি মাথায় সমস্যা আছে? কতবার একটা কথা বলবো? ওই মেয়েটার মুখ দেখতেই আমার বিরক্ত লাগছে। তাহলে ওর সাথে বাসর ঘর করব কিভাবে? এভাবে রাগ করছো কেন? সরি, আমি জানি তুমি ওই মেয়েটাকে পছন্দ করো না, কিন্তু তোমার সাথে এই মেয়েটাকে দেখলেই তো আমার বিরক্ত লাগে, ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার। এত ভয় পাওয়া বাদ দাও প্রিয়তমা। আমি তোমারই থাকবো। আমাকে তোমার থেকে কেউ নিয়ে যেতে পারবে না। একদিন তোমাকে বিয়ে করে ঘরের বউ বানাবো আমি। জানি আমি। আচ্ছা, আই লাভ ইউ। ঠিক আছে, তুমি অফিসের কাজ করো, বাই। বাই। মোনালিসা ফোন কেটে দিয়ে কাউকে ফোন দেয়। ওরা এখনও কিছু টের পায়নি, কিসের ব্যাপারে খুব একটা বেশি দূর আগাতে পারেনি। এখানে শুরু করেছিল সেখানেই এখনও রয়েছে। তোমরা তাড়াতাড়ি আজকের রাতে টার্গেটটা করে ফেলো। এই বোকা বোকা পুলিশ তোমাদেরকে কোনোদিন খুঁজে পাবে না, আর আমার টাকাটা পাঠিয়ে দাও। বলে ফোন কেটে দিয়ে একটা ভিলেন মার্কে হাসি দিয়ে রাতের ডেটের জন্য তৈরি হতে লাগলো। এদিকে পুলিশের এসপি আমাকে ফোন দিয়ে বলল, তুমি যেখানেই থাকো এক্ষুনি অফিসে আসো। উপর মহল থেকে ফোন এসেছে, তোমাকে কথা বলতে হবে। ঠিক আছে স্যার, যাচ্ছি।
হৃদয় আর আমার খাওয়া মাথায় উঠে গেল। আমি আর হৃদয় গাড়িতে উঠে অফিসের দিকে গেলাম। অফিসে গিয়ে দেখি এসপি সাহেব আমার জন্য অপেক্ষা করছে। রাহাত, এসে গেছো? কলটা অ্যাটেন্ড করো। হ্যালো। কলের ওপাশ থেকে একটা মেয়ের গলা ভেসে এলো। আপনারা এই কি কেসের ব্যাপারে কোনো ক্লু খুঁজে পেয়েছেন? আসলে আমরা এটা বুঝতে পেরেছি যে খুনগুলো একজন ব্যক্তিই করছে। খুনগুলো প্রতিশোধের জন্য নয়, আবার হতেও পারে, কিন্তু একজন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে কিভাবে করেছে এসব কিছু, সেটাই আমাদের কাছে এখন একটা বড় জটিল ধাঁধা হয়ে গিয়েছে। তার মানে আপনারা কেসের ব্যাপারে কিছুই জানতে পারেননি। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছি সেটা শুনুন। খুনগুলো 3 জন ব্যক্তি একসাথে করেছে। শুধু তাদেরকেই করেছে যাদের জন্ম 3 ডিসেম্বর 2007। এখন পর্যন্ত যতগুলো মেয়ে মারা গিয়েছে প্রত্যেকের জন্ম 3 ডিসেম্বর 2007। আরে ম্যাডাম, আপনি তো একেবারে ঠিক কথা বলেছেন। আপনাদের মতো কেস বাদ দিয়ে যদি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি তাহলে তো আমার বুদ্ধি বাড়বে, বই কমবে না। আমি মেয়েটার এই কথা শুনে অবাক হয়ে গেলাম। আমাদের সমস্ত গতিবিধি এই মেয়েটা জানে, কিন্তু ম্যাডাম 3 জন ব্যক্তি খুন করছে বুঝলেন কিভাবে? খুবই স্বাভাবিক, 3 জায়গায় খুনগুলো হচ্ছে। জায়গাগুলো একটা থেকে আরেকটা দূরত্ব অনেক, সেখানে একসাথে যাওয়া তো সম্ভব না। তাই ওরা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের মতো আমাদের সাথে মিশেছে, আমাদের সাথে ঘুরছে, আমাদের সাথে কথাও বলছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা খুনি। তাই তারা খুনগুলো স্মুথলি করতে পারছে, আমরা বুঝতেই পারছি না। তোমার কি আর একটা খবর রেখেছো? কি ম্যাডাম? খুব তাড়াতাড়ি মানসিক হাসপাতাল থেকে 3 জন ব্যক্তি পালিয়েছে বলতে তারা ছাড়া পেয়েছে। ডাক্তার বলেছিল তাদের মানসিক অবস্থা নাকি ভালো হয়ে গিয়েছে, তাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে তাদেরই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেটা তো আমাদের শহরের ঘটনা, তোমরা সেই ব্যাপারে খোঁজখবর নাও। ঠিক আছে ম্যাডাম। কাজের সময় কাজ করো, কাজ বাদ দিয়ে লাঞ্চ করতে যেও না। একটা কথা মনে রেখো, এই কেস যদি সলভ করতে পারো তাহলে তোমাদের প্রমোশন আমি করিয়ে দেব। ঠিক আছে ম্যাডাম। মেয়েটি ফোনটা রেখে দিল। আমি শুধু মেয়েটির গলার কথা ভাবছি। মেয়েটির কণ্ঠস্বর আমার অনেক চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি কিন্তু মনে করতে পারছি না। আমি এসপি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এই ম্যাডামকে, এনার সাথে তো আমি আগে কথা বলিনি। উনি নতুন জয়েন করেছেন, অনেক ভালো একজন অফিসার, শুধু গোয়েন্দা যাকে বলা যায়। কেস সলভ করতে পারে উনি একেবারে ওস্তাদ। কিন্তু এবারে দায়িত্বটা তোমাদের উপর দিয়েছে, যেটা যেটা বলেছে সেটা করো তোমরা, শুধু করলে কিন্তু প্রমোশন আছে, মনে রেখো। স্যার আপনি কোনোদিন মেয়েটার সাথে দেখা করেছেন? না, আমি তো নামই কোনোদিন শুনিনি এর। নাম কি ওনার? এইচবি। এটা আবার কারোর নাম হলো নাকি? এই কথা তো আমিও ভাবছি, কিন্তু কিছু করার নেই ম্যাডাম। যেগুলো বলেছে সব কিছু তুমি শুনে রেখেছো তো। এখন কাজে লেগে পড়ো। বলেই এসপি স্যার আমার ঘর থেকে চলে গেল। দোস্ত, নিয়ে আমরা কাজে লেগে পড়ি। এই কেস সলভ করলে আমাদের প্রমোশন। ধুর, বিরক্ত করিস না তো, এমনিতেই জীবনে অনেক ঝামেলা, তার মধ্যে এই কেস অসহ্যকর। তুই বললি তোর বিয়ে হয়ে গেছে, তোর গ্রামে বউ তাহলে তো ভালোই, তোকে তো রান্না করে খাওয়াবে। তোর মনে হলো আমি ওই মেয়েটার হাতের রান্না খাওয়ার জন্য বিয়ে করব? আরে ওর মতো মেয়ে তো আমার পায়ের জুতা পরিষ্কার করারও যোগ্য না। আমার বাড়িতে রান্না করার এত লোক আছে, তাহলে ওই মেয়েটাকে কেন? শোন, আমি মোনালিসাকে খুব ভালোবাসি। ওই মেয়েটাকে আমি 6 মাস পরে ডিভোর্স দেব। তোর জীবন, তোর সিদ্ধান্ত। আমি তো শুধু যেটা ভালো মনে হয় সেটাই বললাম। এদিকে বাড়িতে হাফসা ঘরের কাজ করছিল, সেই সময় রোহিত ওর কাছে আসে। ভাবি কি করছো? কিছুই করছি না, এই তো কাপড় গোছাচ্ছি। তোমার কিছু লাগবে? না, আমার তো কিছু লাগবে না। আচ্ছা, ভাইয়া কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে কালকে রাতে? না, সেরকম কিছু না, কিন্তু হঠাৎ করে যেহেতু বিয়ে হয়েছে সেটা একটু সমস্যা তো হবেই। বুঝেছি। কালকে রাতে তুমি কি নিচে ছিলে? হ্যাঁ আছে। আমাকে একটা কথা বলো তো, ওই যে সকালবেলা যে মেয়েটা এসেছিল, ওই মেয়েটা কি? ওই মেয়েটাই হচ্ছে মোনালিসা, আমার দাদার প্রেমিকা ছিল। কিন্তু এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে, তাই তুমি ওর বউ। কিন্তু এই বিয়েটা তো তোমার ভাইয়া মানে না। শোনা ভাবি, সবসময় ভাইয়ার সব সিদ্ধান্তকে পাত্তা দিও না। ওই মেয়েটা ভাইয়াকে মোটেও ভালোবাসে না, শুধু সম্পত্তির জন্য ভাইয়াকে ইউজ করছে। কিন্তু আমার ভাইয়েরা সেটা বুঝতেও পারছে না। এখন তোমাকে ওই মেয়েটাকে ভাইয়ের জীবন থেকে সরাতে হবে। কিন্তু আমি সেটা কিভাবে করব?
শোনো, আজকে সকালবেলা আমি ভাইয়াকে বলতে শুনেছি যে আজকে মোনালিসার সাথে ভাইয়া রাতের খাবার খেতে যাবে বাইরে। তুমি সেই সময়, সেই মুহূর্তে, সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে। গিয়ে শুধু বলবে যে তুমি বউ ছেড়ে কীভাবে বাইরের একটা মেয়ের সাথে খাবার খেতে আসতে পারো। ব্যাস। কিন্তু এতে তো উনি আমার উপরে রেগে যাবেন। রেগে যাক, কোনো সমস্যা নেই। ওই মেয়েটাকে আমি বাবা কেউ পছন্দ করি না। আমরা দুজনেই শুধু জানি ওই মেয়েটা কতটা খারাপ। মা তো শুধু ওকে ওর সম্পত্তির জন্য পছন্দ করে। তুমি পারবে তো এই কাজটা করতে? হ্যাঁ, পারবো। শোনো, আমি তোমাকে একটা সুন্দর ড্রেস দিব, ওই ড্রেসটা পরো। আচ্ছা ঠিক আছে। রোহিত চলে যেতে হাফসা মনে মনে বলে, যাক, আজকে রাতে এই বাড়ি থেকে বের হওয়ার তো একটা উপায় পেলাম। আগে আমার বরের ঘাড় থেকে শাকচুনিটা নামা, তারপরে না হয় সিরিয়াল কিলারকে খুঁজবো। এরপর হাফসা তার ফোনটা হাতে নেয়, তারপর কাউকে ফোন করে। হ্যালো, যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে বলেছিলাম সেই ইনফরমেশনগুলোর কি কালেক্ট করা হয়েছে? ফোনের ওপাশে থাকা লোকটা তখন বলে উঠল, ইয়েস ম্যাম, পুলিশ তদন্ত করছে, খুব তাড়াতাড়ি আপনার ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ওকে। সেই সময় আমার মা ঘরে ঢোকে আর হাফসা আবার ফোন কেটে আগের মতন হয়ে যায়। এই মেয়ে, কার সাথে কথা বলছিলে তুমি এতক্ষণ? আম্মু, আমার দেওর এসেছিল। সবাইকে তো খুব ভালোই নিজের মানুষ বানিয়ে নিয়েছো। আমার জন্য কি এক কাপ চা বানাতে পারবে? হ্যাঁ মা, কেন পারবো না। দেখো, চা বানাতে গিয়ে আবার যেন পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিও না, যেভাবে আমার সমস্ত জামা কাপড় শেষ করেছো। না মা, কোনো ভুল করবো না। হাফসা রান্নাঘরে গিয়ে মায়ের জন্য চা বানায়। এদিকে অফিসের সমস্ত কাজ শেষ করতে করতে আমার অনেক রাত হয়ে যায়। রাত 9টা বাজে তখন। মোনালিসা আমার দেওয়া জায়গাতে অনেক আগেই পৌঁছে গেছে। একটা সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করা হয়েছে ওখানে। আমি পুরো রেস্টুরেন্টটা শুধু আমার আর মোনালিসার জন্য বুক করে রয়েছি। আমি ওখানে পৌঁছে দেখি মোনালিসা সুন্দর একটা গ্রাউন্ড পরে আমার জন্য বসে আছে। আমি যেতেই মোনালিসা আমাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, হ্যালো সুইটহার্ট। আমিও ওকে জড়িয়ে ধরে বলি, হ্যালো মাই প্রিন্সেস, কখন এসেছো তুমি? এই তো জাস্ট কিছুক্ষণ আগে এলাম। খাবার অর্ডার করে দিয়েছো তোমার পছন্দ মতো? হ্যাঁ, আর তোমার পছন্দের খাবারও কিছু অর্ডার করে দিয়েছি। থ্যাংক ইউ। এটা থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি তো আছি তোমার কেয়ার করার জন্য। আমি ছাড়া তোমাকে কে কেয়ার করবে বলো? তাই তো, আমার এই সোনা বউ ছাড়া আমাকে কে কেয়ার করবে? চলো আমরা খাওয়া শুরু করে দিই। খাওয়া শুরু করবে মানে তুমি আমাকেই খাইয়ে দাও? বলে সোনারে খাইয়ে দিতে হবে? আচ্ছা আসো খাইয়ে দিই। আমি মোনালিসাকে খাইয়ে দিতেই যাব, সেই সময় কেউ একজন এসে আমার হাত ধরে বলে, ঘরে বউ রেখে অন্য মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছেন, এতে আপনার সম্মানটা চলে যাচ্ছে না? কে? আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা একজন মেয়ে লাল শাড়ি পরা, সুন্দর মতো মেকআপ করে এসেছে। দেখে পুরো পরীর মতো লাগছে। আসলে সে মেয়েটা হচ্ছে হাফসা, যাকে আমার বাবা জোর করে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। তুমি এখানে কি করছো? আর তোমার সাহস হলো কিভাবে আমার হাত ধরার? নিজের বরের হাত ধরতে আবার সাহসের প্রয়োজন নাকি? ভাই, তুমি কিভাবে পারো নিজের বাড়িতে বিয়ে করা বউ রেখে অন্য একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে খাবার খেতে? এই মেয়ে, তোর এত সাহস হলো কিভাবে আমার বয়ফ্রেন্ডের হাত ধরার? আর তুই আমাদের মধ্যে কেন ঢুকছিস? ম্যাডাম, আপনি ওর গার্লফ্রেন্ড আর আমি ওর স্ত্রী, তাহলে ভাবুন কার অধিকার বেশি। আর আপনিই বা কেমন মেয়ে, একজন ছেলে বিবাহিত জানার পরেও তার সাথে সম্পর্ক রেখে যাচ্ছেন? এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, ও নিজের ইচ্ছায় বিয়েটা করেনি। তাই নাকি? ওনার মাথায় বন্দুক ধরা ছিল যে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? আমার মাথায় বন্দুক ধরা হয়নি ঠিকই, কিন্তু আমার বাবা আমাকে ব্ল্যাকমেল করেছিল। আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। আমি জানি আপনি আমাকে মেনে নেননি। আমি আপনার কাছ থেকে স্ত্রীর অধিকারও চাচ্ছি না, কিন্তু আপনি ভুল মানুষের সাথে জীবন পেতেছেন, এটা জানার পরেও কি আমি কিছু করব না? ভুল মানুষ মানে? কে ভুল মানুষ? ও আমার জীবনের সঠিক মানুষ, যাকে আমি বাছাই করেছি আমার জন্য। এটা ভালো মানুষ, মুখোশধারী ভালো মানুষ। মোনালিসা নিজের নামে এসব কিছু শুনতে না পেরে হাফসাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। হাফসা রাগের দৃষ্টিতে মোনালিসার দিকে তাকিয়ে থাকে। এভাবে কি দেখছিস? না তোকে আমি থাপ্পড় মেরেছি?
তোর মতন বেয়াদব মেয়ের সাথে এটাই করা উচিত। হাফসাও ঘুরিয়ে একটা থাপ্পড় মোনালিসার গালে দেয়। আমি সেকেন্ডের মধ্যে থমকে যাই। এই মেয়েটার মাথায় যে এত বুদ্ধি আনতে আগে জানতাম না। ও যে এইভাবে মোনালিসাকে থাপ্পড় মেরে দেবে এটা আমি আর রোহিত কেউই বুঝতে পারিনি। তোর এত সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু অন্যায় সহ্য করি না। আমার বাবাই তো কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, তাহলে তুই বাইরের মেয়ে হয়ে কিভাবে আমার গায়ে হাত তুলতে পারলি? আর একটা কথা শুনে নে, আজকে থেকে আমার বরের আশেপাশে যেন তোকে না দেখি। দেখলে কিন্তু এরকম থাপ্পড় আরও 10 বার পড়বে। ঠিক করেছো বৌদি, এইভাবে ওর গালে আরও 2-3টা থাপ্পড় মারলে ভালো হতো। তোমরা থামো। আর হাফসা, তুমি নিজেকে আমার বউয়ের পরিচয় দিতে চাইছো? তুমি আমার বউ কিভাবে হতে পারো? হ্যাঁ, আমার কাছ থেকে 7 বছরের বড় তুমি। সমাজের চোখে তুমি একটা বুড়ি। আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে তোমার কোনোদিনও বিয়ে হতো না। তোমার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা দরকার, তা নয় তুমি আমার জীবনের উপরে নাক গলাচ্ছ। আমার কথা শুনে হাফসার চোখে জলে ভিজে গেল। হ্যাঁ, আমি জানি সমাজ আমাকে বুড়ি হিসেবে দেখে, সমাজ আমাকে মূল্য দেয় না, কিন্তু আমি কিন্তু মূল্যহীন নই। আমি একজন মানুষ, আমারও ইমোশন আছে, আমারও রাগ হয় যখন তোমার পাশে আমি অন্য কাউকে দেখি। কারণ তুমি আমার বর, অ্যাক্সিডেন্টলি হোক কোনোভাবেই হোক, বিয়েটা হয়েছে তোমার আমার সাথে। কিন্তু আমি সেটা মানি না। আর তুমি একটা কথাও বলবে না। সবাই দাঁড়িয়ে থেকে আমাদেরকে দেখছে। এই মেয়েটা আমাকে থাপ্পড় মারলো, তুমি কিছু বলবে না? দেখতেই তো পারছো কীরকম বাজে একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে। সবাই তাকিয়ে থেকে দেখছে। এখানে কি আর দাঁড়াতে পারবো আমরা? চলো। অসহ্য মেয়ে একটা, আমাদের সুন্দর দিনটা পুরোপুরি নষ্ট করে দিল। বুড়ি মেয়ে একটা। আমি মোনালিসার হাত ধরে সেখান থেকে বের হয়ে এলাম। হাফসা শুধু ছলছল চোখে আমাদের দিকে তাকিয়েছিল। আমার সেখান থেকে চলে আসার পর হাফসা রোহিতকে বলল, ভাইয়া তুমি এখন বাসায় চলে যাও। আমি বাসায় চলে যাব, তুমি যাবে না? আসলে আমার আব্বু এখানে এসেছে, আমি আব্বুর সাথে দেখা করতে চাচ্ছি। আমি চাই না আমার আব্বু ওই বাড়িতে গিয়ে কোনো অসম্মানিত হোক, তাই আমি আব্বুকে অন্য কোথাও দেখা করতে বলেছি। ওই বাড়িতে শুধুমাত্র শ্বশুর আব্বু ছাড়া তো আমার আব্বু কি কেউ সম্মান দেয় না। আমি তোমাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাই। দরকার নেই, আমি চলে যেতে পারবো। আর আমার আব্বুর সাথে খুব পার্সোনাল কিছু কথা আছে, তুমি যদি না যাও তাহলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। হুম। তারপর রোহিত সেখান থেকে চলে যায়। হাফসা এরপর একটা শপিং মলে যায় এবং গিয়ে তাদের চেঞ্জিং রুমে চলে যায়। 20 মিনিট পর হাফসা চেঞ্জিং রুম থেকে বের হয়, কিন্তু ওর পোশাক আশাক সব কিছু ভিন্ন হয়ে গিয়েছিল। ওর পরনে ছিল জিন্স প্যান্ট, ব্ল্যাক কোট, চোখে সানগ্লাস, ঠোঁটে লাল লিপস্টিক, মাথায় ঝুঁটি করা। আর সব থেকে বড় কথা হলো ওর পকেটে ছিল বন্দুক। ওকে দেখে এখন কোনো গ্রামের মেয়ে মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক বড় একজন অফিসার। এরপর ও কাউকে ফোন দেয়। হ্যালো, এসআই হাফসা স্পিকিং। আমার প্ল্যান রেডি, আমার প্ল্যান এখন এক্সিকিউট করার সময় এসে গেছে। অফিসার রাহাত এবং হৃদয়কে ডেকে নিয়ে আনো, তারা আমাদের প্ল্যানের একটা অংশ। আজকে আমাদেরকে এই মিশনে সাকসেসফুল হতেই হবে। ফোনের ওপাশ থেকে, ঠিক আছে ম্যাম, আপনি আসুন। এদিকে আমি মোনালিসার হাত ধরে বাইরে চলে এসেছিলাম। সে সময় আমার কাছে অফিস থেকে ফোন আসে। হ্যালো দোস্ত, তাড়াতাড়ি অফিসে চলে আয়, আজকে আমাদেরকে মিশনে নামতে হবে। মিশন মানে? কিসের মিশন? ওই যে স্যারের কিলারকে ধরার জন্য আজকে একটা ফাঁদ পাতা হয়েছে। আর এই প্ল্যান ওপর মহল থেকে করা হয়েছে। যে মেয়েটা আমাদেরকে ফোন দিয়েছিল না, ওই মেয়েটাই এটা করেছে। আরও জানতে পেরেছি মেয়েটা আগে গোয়েন্দা বিভাগে ছিল, প্রমোশন পেয়ে পুলিশের এসআই হয়ে গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, এসব কথা আমাকে বলার কোনো দরকার নেই। আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি। ঠিক আছে। আমি ফোন কেটে মোনালিসাকে বললাম, মোনালিসা, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, বুঝলে? আমাকে অফিসে যেতেই হবে। তুমি প্লিজ মন খারাপ করো না। আমরা অন্য একদিন ডিনার করব। আর একটা কথা মনে রাখবে, আমার জীবনে শুধু তুমি আছো, তুমি বাদে কেউ নেই। ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। চিন্তা করো না, এর শাস্তিও পাবে। ঠিক আছে ডার্লিং, যাও তুমি অফিসে যাও, আমিও বাড়িতে যাই। টাটা। বাই। আমি অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আমি ওই জায়গা থেকে যেতেই মোনালিসা কাউকে ফোন করে। হ্যালো, আজকে তোমরা সাবধানে কাজ করবে, ঠিক আছে? আমার মনে হচ্ছে পুলিশরা কোনো প্ল্যান করেছে, আর আজকে আমিও তোমাদের সাথে থাকবো, বুঝলে?
আজকে আমাদেরকে আমাদের টার্গেট পূরণ করতেই হবে। বলেই ফোনটা রেখে দিল। এদিকে আমি অফিসে পৌঁছে দেখি সমস্ত অফিসাররা এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে? এসআই ম্যাডাম কিছুক্ষণের মধ্যে ফোন করবে। ফোন করে তোমাদেরকে জানিয়ে দেবে কিভাবে কোন কাজ করতে হবে। মনে রাখবে, আজকে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ মিশন। এই মিশনে আমরা যদি সাকসেসফুল হই তাহলে আমরা প্রমোশন পাবো আর অপরাধী শাস্তি পাবে। তাই এই মিশন আমাদের জন্য ভীষণ জরুরি। এই মিশনে আমাদের প্রাণও চলে যেতে পারে। আপনি চিন্তা করবেন না স্যার, এই মিশনের জন্য আমরা সব কিছু করতে পারবো। হ্যাঁ স্যার, এতগুলো মেয়ে মারা গিয়েছে, তাদের প্রত্যেকের মৃত্যুর প্রতিশোধ তো আমাদেরকে নিতেই হবে। অপরাধীকে শাস্তি আমরা দেবই আজকে। ঠিক আছে, তোমরা সবাই তাহলে প্রস্তুত নাও। এসআই ম্যাডাম যে কোনো সময় ফোন দিতে পারে। আমি বুঝতে পারলাম আজকে সারা রাত আমি বাড়ি ফিরতে পারবো না। সেই কারণে আমি আমার মাকে ফোন দিলাম। হ্যালো মা। বল কি হয়েছে? শোনো, আজকে আমি একটা মিশনে যাব, তো আমি আজকে রাতে নাও ফিরতে পারি। ঠিক আছে, সাবধানে সব কাজ করিস। আর ওই মেয়েটা তো এখনো বাড়িতেই ফেরেনি। কি বলো? ও এখনো বাড়ি ফেরেনি? ও তো রোহিতের সাথে অনেকক্ষণ আগে চলে গেছে। ও নাকি ওর বাবার সাথে দেখা করতে গেছে। আচ্ছা শোন না, তোকে না একটা কথা বলার ছিল। আজকে ওই মেয়েটা কার সাথে যেন ফোনে কথা বলছিল, কেমন যেন একটা হুকুমের ভঙ্গিতে কথা বলছিল, যেন ও অনেক বড় অফিসার। কি বলছো তুমি? ভুল শুনেছো। না, আমি ভুল শুনিনি, আমি একেবারেই ঠিক শুনেছি। বাদ দাও তো এই মেয়েটার কথায়। ওই মেয়েটাকে তুমিও মানোনি, আমিও মানিনি, তাই ও যা খুশি তাই করুক, আমাদের কি? সেটাই। আচ্ছা মা, রাখছি। আমি ফোন কেটে রেখে চিন্তায় ডুব দিলাম। এসআই ম্যাডামের গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। আবার ওই মেয়েটাও আসে কারোর সাথে ফোনে কথা বলেছে, আবার আজকে রাতেও কারোর সাথে দেখা করতে গেছে। আমার মাথায় সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। সেই জন্য হৃদয় আসলো। সে সময় হৃদয় আসলো। ম্যাডাম ফোন দিয়েছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। আমরা সবাই টেবিলের চারদিকে দাঁড়িয়েছিলাম, আর টেবিলের মাঝখানে ছিল একটা ফোন, যেখানে এসআই ম্যাডাম ফোন করেছে। হ্যালো, এসআই স্পিকিং। এভরিবডি, ক্যান ইউ হিয়ার মাই ভয়েস? ইয়েস ম্যাম। ওকে। কিছুদিন আগে পুলিশের কাস্টাডি থেকে 3 জন অপরাধী ছাড়া পেয়েছিল। মিরাট, জসিম, রহিম। তারা 3 জনই আগে মেয়েদেরকে রেপ করেছিল। সেই অপরাধের জন্যই তাদেরকে জেলে দেওয়া হয়েছিল। তাদের অপরাধের মেয়াদ শেষ হওয়ার কারণেই তারা ছাড়া পেয়ে যায়। আর আমার বিশ্বাস এবারের খুনগুলো এরা 3 জনই করেছে। তবে শুধু এরা 3 জন নয়, এদের সাথে আরও একজন আছে যে পুলিশের খবরগুলো তাদের হাতে তুলে দেয়। আর সে একজন মেয়ে। সে হতে পারে কারো গার্লফ্রেন্ড অথবা স্ত্রী। এখন পয়েন্টে আসি। আমাদের মন্ত্রীর মেয়ের জন্ম তারিখও 3 ডিসেম্বর 2007। আর আমার বিশ্বাস আজকে ওরা 3 জন মন্ত্রীর মেয়ে মল্লিকাকেই টার্গেট করবে। আর যেই মুহূর্তে ওই মেয়েটাকে ওরা ধরতে আসবে, সেই মুহূর্তে আমরা ওদেরকে আটক করে ফেলব। মন্ত্রীর মেয়ে মল্লিকা এখন একটা ডিস্কো বারে আছে। সেই বারটা বন্ধ হয় রাত 12টায়। আপনারা সবাই বারটাকে ঘিরে থাকবেন, তবে অবশ্যই পুলিশ ড্রেসে থাকবেন না। আপনারা সিভিল ড্রেসে থাকবেন, যাতে আপনাদেরকে দেখে ওরা সন্দেহ না করে। এরপরে ওরা যখন মল্লিকাকে ট্র্যাক করবে, তখন আমরা ওদেরকে ধরে ফেলব। সবাই কি আমার কথা বুঝেছেন? ইয়েস ম্যাম। কিন্তু ম্যাম, যদি মল্লিকাকে ওরা ট্র্যাক না করে যদি অন্য কোথাও পালিয়ে যায় তখন? তাহলে আমি আপনার প্রমোশনের ব্যবস্থা করে দেব। সরি ম্যাম। যদি কেসটা মনোযোগ দিয়ে সলভ করার চেষ্টা করতেন, তাহলে আপনারাও সবটাই বুঝতে পারতেন আমি কেন এই ধরনের কথা বলছি। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু সিকিউরিটি গার্ড হয়ে থাকবেন বাড়ির বাইরে, কেউ যেন সন্দেহ না করে এরকম অভিনয় করবেন। তাহলে আপনারা সবাই সবটা বুঝতে পেরেছেন? আপনারা কি প্রস্তুত? গুড, সবাই তাহলে কাজে নেমে পড়ুন। ওকে বলে এসআই ফোনটা কেটে দিল। আমি শুধু এসআইয়ের কণ্ঠস্বরের কথাই ভাবছি। মেয়েটার কণ্ঠস্বর আমার প্রচণ্ড চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না। এরপর আমরা সবাই ডিসকভারির সামনে গিয়ে দাঁড়ালাম। সবাই যে যার মতো পার্টি নিয়ে দাঁড়িয়েছিল। আমিও সিকিউরিটির পোশাকের বাইরে গিয়ে দাঁড়ালাম। এদিকে আমাদের বাড়িতে সবাই হাফসার উপর রেগে আছে, কারণ হাফসা মোনালিসাকে থাপ্পড় মেরেছে। আর এই কথা রোহিত গিয়ে বলেছে বাড়ির সবাইকে। ওই 2 পয়সার বুড়ি মেয়ের সাহস হলো কিভাবে মোনালিসার গায়ে হাত তোলার? শোনো মা, ঢং করো না। ভাইয়ারও দোষ আছে, ভাইয়া বিবাহিত, তারপরেও কেন অন্য মেয়ের সাথে রেস্টুরেন্টে যাবে?
মোনালিসা আর অতীত আর ভাবি ওর বর্তমান। দেখো দেখো তোমার ছেলেও বুঝতে পেরে গেছে, কিন্তু তোমরা এখনো বুঝতে পারলে না। কি বুঝবো আমি? তুমি বিয়েটা জোর করে দিয়েছো, আর রাহাত এই বিয়েটা মানে না, এটাই সত্যি। আমিও ওই মেয়েটাকে নিজের বৌমা হিসেবে মানি না। তোমরা না মানলেই কি সত্যিটা পাল্টে যাবে? ওই মেয়েটাকে তুমি মানোনি ঠিকই, কিন্তু ওই মেয়েটার হাতে কাজ করে নিতে ভালো লাগে, তাই না? তাছাড়া ওকে আমি বসে বসে খাওয়াবো নাকি? আর ভিকিরির একটা মেয়ে। মা, কি তখন থেকে মা মা করছিস? সারাক্ষণ ভাবির নাম জপ করতে থাকিস। তুমি আর হাফসা সম্পর্কে একটা বাজে কথাও বলবে না, মনে রাখবে ও আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র মেয়ে। তুমি ওই মেয়েটার জন্য আমার উপরে চিৎকার করছো, আর ওই মেয়েটা এখনো বাড়িতে ফেরেনি কেন? সত্যি তো তাই, অনেকক্ষণই তো হলো গেছে, এখনো কি আঙ্কেলের সাথে দেখা হয়নি? আরে বাবা, মেয়ে কতদিন পরে দেখা করছে, একটু সুখ দুঃখের আলাপ করবে না? হ্যাঁ, আলাপ করতে করতে যেন ওই মেয়েটাকে নিয়ে উনি ওনার বাড়িতেই চলে যায়। তাহলে আর ওই মেয়েটাকে আমাকে সহ্য করতে হবে না। মা বিরক্ত হয়ে ঘরে চলে গেলেন। তোর মায়ের বকবক আমাকে কতদিন সহ্য করতে হবে? বাদ দাও তো বাবা মায়ের কথা, তুমি যাও শুয়ে পড়ো। এরপর বাবা আর রোহিত যার যার মতো ঘরে গিয়ে শুয়ে পড়ল। এদিকে আমরা ড্রিঙ্কস বারের সামনে সবাই নিজেদের পজিশন নিয়ে দাঁড়িয়েছিলাম। আমাদের কানে ছিল ব্লুটুথ, আর যার সাহায্যে আমরা একে অপরের সাথে কানেক্টেড ছিলাম। সেই সময় আমাদের ব্লুটুথ থেকে জানানো হলো যে এখন মন্ত্রীর মেয়ে বার থেকে বের হবে। এটা শুনে আমরা নিজেদের পজিশন নিয়ে নিলাম। তখন বাজে রাত 12টা। মন্ত্রীর মেয়ে নেশা করে হেলে দুলে বার থেকে বের হয়ে এলো। বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ে এত রাতে কিনা নেশা করে বার থেকে বের হলো, এদের দোষে এদেরকে সবাই রেপ করে। দেশে এত কিছু হচ্ছে, এত সাবধানতা অবলম্বন করার শেখেনি। মন্ত্রীর মেয়ে নিজের গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। সে সময় সেখান দিয়ে একটা মহিলা যাচ্ছিল। মহিলা সানগ্লাস পরা ছিল, মাথা ঢাকা ছিল, যে কারণে তার মুখ দেখা যাচ্ছিল না। মন্ত্রীর মেয়ে মল্লিকা সেই মহিলার কাছে সাহায্য চায়। হে, এক্সকিউজ মি, হ্যাঁ বল। আপনি একটু দেখবেন আমার গাড়িটার কি হয়েছে? গাড়িটা খুলছে না। আমি গাড়িটা খুলতে পারলে আমি আপনাকে অনেক টাকা দেব। আমি তো এই গাড়ি বুঝি না, দাঁড়ান আমি আমার হাজবেন্ডকে ডাক দিচ্ছি। মহিলা তার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলো। তো তারপর হাজব্যান্ডকে দেখেও মনে হচ্ছিল যে উনিও মুখোশ পরে এসেছেন। সে সময় আমাদের ব্লুটুথ থেকে কেউ একজন বলল, গেট রেডি, খুব তাড়াতাড়ি আমরা অ্যাকশানে নামবো। অলরেডি তো? মল্লিকা সরে যেতেই ওই মহিলা ও তার স্বামী চেষ্টা করলো দরজা খোলার। মহিলার স্বামী ওই গাড়ির দরজা খুলে ফেললেন। থ্যাংক ইউ। এই যে নাও টাকা। আমাদের যে টাকা চাই না। আপনাকে চাই বলে ওই মহিলা মল্লিকার মুখের ওপরে কিছু একটা স্প্রে করে দিল, আর মল্লিকা অজ্ঞান হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমাদের ব্রোজর থেকে আওয়াজ এলো অ্যাকশন। এরপরে পুরো পুলিশ ফোর্স তাদের 3 জনকে একসাথে চারিদিক থেকে ঘেরাও করে নিল। তাদের প্রত্যেকের গান পয়েন্টে রাখা হলো। কেউ নিজেদের জায়গা থেকে এক পাও লড়বে না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আজকে তোমাকে নিয়ে আমরা আমাদের চালে ফাঁসিয়েছি, পালানোর কোনো পথ নেই। বোকা পুলিশের দল। তোমরা কি আমাদেরকে বোকা মনে করো? তোমরা আমাদেরকে নয়, আমরা তোমাদেরকে ফাঁসিয়েছি। আর পুলিশরা কখনোই ডায়লগ দেয় না, যারা ডায়লগ দেয় তারা কখনোই পুলিশ হতে পারে না। এই ভদ্রভাবে কথা বল। কিভাবে পালাবে তোমরা? পালানোর আর কোনো পথ নেই। সারেন্ডার করো, না হলে তোমাদেরকে আমরা গুলি করতে বাধ্য হব। তাই নাকি? এত সাহস তোমাদের? মহিলার কণ্ঠস্বর আমার অনেক চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝতে পারছিলাম না। মুখ ঢাকা ছিল দুজনেরই, তাই বুঝতে পারছিলাম না এটা কে। ঠিক সেই মুহূর্তে মহিলার স্বামী পকেট থেকে একটা ছোট বোম বের করে এবং তাকে আগুন লাগিয়ে দেয়। ফলে সেখান থেকে অনেক ধোঁয়া বের হতে শুরু করে, আর আমরা বুঝতে পারি না কি হচ্ছে। ধোঁয়ায় চারপাশ সাদা হয়ে যায়, আর মহিলা ও তার স্বামী সেই সময় সেখান থেকে পালিয়ে যায়। পালাবে না, তোমরা একদমই পালাবে না। ধোঁয়ায় আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণের মধ্যে ধোঁয়া সরে গেল, আর আমরা দেখলাম 2 জন মহিলা ও তার স্বামী দৌড়াচ্ছে। আমরা ওইদিকে গান পয়েন্ট করলাম, কিন্তু আমরা গান পয়েন্ট করার আগেই ওই দিক দিয়ে একজন মেয়ে বাইক চালিয়ে চড়ে এসে
দুজনের গলায় কিছু একটা ঢুকিয়ে দেয় আর ওরা দুজনে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এরপরে মেয়েটা স্লাইড করে বাইক থামায়। সেই সময় আমাদের পুলিশ কনস্টেবলের মুখ দিয়ে একটা কথা আপনা আপনি বের হয়ে যায়। এসআই ম্যাডাম। ও আচ্ছা, এটাই তার মানে এসআই, কিন্তু ওর মুখ দেখা যাচ্ছে না কেন? মেয়েটা হেলমেট খুলে সিনেমার মতো বাইক থেকে নামে আর মেয়েটার মুখের দিকে তাকানোর সাথে সাথে আমি অবাক হয়ে যাই, কারণ এটা আর কেউ নয়, এটা হাফসা, যার সাথে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। মেয়েটা হাঁটতে হাঁটতে আমাদের সামনে এসে দাঁড়ালো। হ্যালো, আমি হলাম এসআই হাফসা। আর আপনারা আমার মুখের দিকে কেন তাকিয়ে আছেন? ওদের দুজনকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে নিয়ে যান, আমি ওখানে তাড়াতাড়ি যেয়ে পৌঁছাচ্ছি। আমি এদের দুইজনকে ইন্টারোগেট করব, আর আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে রাহাত। তাড়াতাড়ি নিয়ে যান। ইয়েস ম্যাম। এই তাড়াতাড়ি দুইজনকে অ্যারেস্ট করে নিয়ে চলো পুলিশ স্টেশনে। হাফসা, তুমি? ও প্লিজ মিস্টার রাহাত, আপনি দয়া করে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এগুলোকে গুলিয়ে ফেলবেন না। আর সবথেকে বড় কথা, আমি বুড়ি সমাজের চোখে আমি একজন বুড়ি, তাই আমার পরিচয় দিতে আপনার সম্মান লাগবে। পরিচয় দিবেন না আর তাড়াতাড়ি আপনি পুলিশ স্টেশনে চলুন। আমি পুরো একটা গল্পের মধ্যে চলে যাচ্ছি, মনে হচ্ছে সব কিছু অদ্ভুতভাবে হচ্ছে আমার সাথে। আমি কোনোটাই মেনে নিতে পারছি না। হাফসা গ্রামের মেয়ের পরিচয় দিয়ে ও একজন পুলিশ, তো আবার এসআই, আমার থেকেও বড় পজিশনে আছে ও। এই পরিচয়টা ও লুকালো কেন আমাদের কাছে? এই সমস্ত প্রশ্ন আমার মাথায় ঘুরতে শুরু করে। ওই দুজন কালপিটকে ইন্টারোগেশন রুমে রাখা হয়। এরপর হাফসা যায় ওদেরকে ইন্টারোগেশন করতে, আর তার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি যাই ইন্টারোগেশন রুমে। গিয়ে দেখি ওরা দুজন চেয়ারে বসে আছে, ওদের মুখে তখনও মুখোশ লাগানো। কেমন লাগছে বলুন আমাদের এই গেস্ট রুমে আপনাদের? কোনো সমস্যা হলে বলবেন, কিন্তু চা নাস্তা কি দেবো আপনাদের জন্য? আর আপনারা এইভাবে মুখটাই বা ঢেকে রেখেছেন কেন? কথাটা সরান, আমরাও দেখি আপনাদের মুখটা। দেখুন, আমাদের ছেড়ে দিন, আমরা একজন সাধারণ মানুষ। আপনারা এভাবে একজন সাধারণ মানুষকে হারাস করতে পারেন না। আর আপনারা আমাদের গলায় কি দিয়েছিলেন? গলা এখনো ব্যথা করছে। আমরা সাধারণ মানুষ, শুধু এই মেয়েটাকে সাহায্য করতে গিয়েছিলাম। তাই নাকি মোনালিসা ম্যাডাম? এবার তো আপনার মুখ থেকে পর্দা খুলতেই হবে। আপনার বয়ফ্রেন্ডও দেখুক আপনার আসল চেহারা। আমি হাফসার কথা শুনে অবাক হয়ে গেলাম। মোনালিসা কিভাবে এইসবের মধ্যে থাকতে পারে? ও তো এইসবের কোনো অংশই নয়। আমার মাথায় সমস্ত কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাব আমি। এইসব কি বলছেন আপনি? হাফসা এক টান দিয়ে মহিলার মুখ থেকে সানগ্লাস আর ওড়না সরিয়ে ফেলে। সেই সময় মহিলার মুখ দেখে আমি পুরো আকাশ থেকে পড়লাম, কারণ এটা আর কেউ নয়, এটা মোনালিসা, যাকে আমি ভালোবাসি, বিশ্বাস করি। মোনালিসা, তুমি? রাহাত, এখন আমাকে বিশ্বাস করো, আমি এসবের মধ্যে নেই। আমি জানি না কিছু, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি তো ওই মেয়েটাকে সাহায্য করতে গিয়েছিলাম। হাফসা মোনালিসার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তুই এত রাতে ওখানে ওই মেয়েটাকে সাহায্য করতে গিয়েছিলি, তাও মুখ ঢেকে সানগ্লাস আর ওড়না পরে। আর ওই মেয়েটার দিকে তুই তো অজ্ঞান করার স্প্রে দিয়েছিলি। তোর কি মনে হয় তোর এই সমস্ত গাঁজাখুরি গল্প পুলিশ বিশ্বাস করবে? এই মেয়ে, তুই আমার গায়ে হাত দিলি কেন? আর শোন, তুই আমার সাথে এভাবে কথা বলবি না, ঠিক আছে? তুই জানিস আমি কে? মোনালিসার এত বড় বড় ডায়লগ শুনে আমিও নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ওর গেলে থাপ্পড় বসিয়ে দিলাম। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমার জীবনে আমি একটাও দেখিনি। সমস্ত ঘটনা আমার সামনে ঘটেছে, তাই আমি একটা ঘটনাকেও অবিশ্বাস করি না, বুঝলে? আমি সবসময় তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি আমার বিশ্বাসের এই মূল্য দিলে? তুমি একটা খুনি, তুমি একটা ক্রিমিনাল। এখানে প্রেমের ডায়লগ দেওয়ার জন্য আপনাদের ডাকা হয়নি, বুঝলেন? বলুন মোনালিসা, আপনি কিভাবে এদের সাথে জড়িত? আপনি কেন এদের সাথে যুক্ত? আমি জানি না, আমি মুখ খুলবো না। মুখ কীভাবে খোলাতে হয় আমি খুব ভালো মতোই জানি। মিস্টার রাহাত, এই লোকটার মুখের মুখোশ খুলুন, আর খুলেই নাকি এলো পাথার মারুন। আমি ওই লোকটার মুখোশ করলাম। জসিম, তোমার আর দুইজন বন্ধু কোথায়? আমি জানি না। ব্যাপার না, একজন যখন এসেছে আর দুইজনে চলে আসবে। হাফসা মোনালিসাকে থাপ্পড় মারতে শুরু করলো, আর মোনালিসা চিৎকার করতে শুরু করলো। আমি কিছু জানি না। ভাইয়া, তুমি কিছু বলো। ভাইয়া, তার মানে তিনজনের বোন হচ্ছে তুমি? বোনের উপর এভাবে অত্যাচার কি ভাই সহ্য করতে পারে? মানে? আমি জসিমের কলার চেপে ধরলাম। মানেটা এখনই বুঝতে পারবি। মিস্টার রাহাত, 3rd ডিগ্রি
টর্চার করার জন্য ব্যবস্থা করুন। ওকে, মোনালিসার উপর 3rd ডিগ্রি টর্চার করা হবে এখন। তার সকল ব্যবস্থা করা হলো। ম্যাম, সব রেডি। মোনালিসাকে নিয়ে যাও। রাহাত, রাহাত, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ আমাকে মেনে নাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার উপর এত অত্যাচার কেন করছো তোমরা? তুমি ক্রাইম করেছো মোনালিসা, আর তুমি ক্রাইম করার পরেও তোমার মনে কোনো আফসোস নেই। আমি কোনো ক্রিমিনালের সাথে থাকতে পারবো না। আমার মতো ক্রিমিনালের সাথে তুমি থাকতে পারবে না, কিন্তু ওই মেয়ের মতন বুড়ির সাথে থাকতে পারবে তুমি। ও যাই হোক না কেন, ও আমার স্ত্রী, ও আমার পরিচয়ে থাকে, ও আমার সাথে থাকে, ও আমার পাশে থাকে। কিন্তু তুমি তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বললে। তোমার সাথে এতদিন আমার যা ছিল তা আজ এখানে এই মুহূর্তে সব শেষ। হাফসা আমার এই কথাগুলো শুনে চোখে এক প্রকার শান্তি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। এরপর মোনালিসাকে 3rd ডিগ্রি টর্চার করার রুমে নিয়ে যাওয়া হয় এবং ওর উপরে প্রচণ্ড টর্চার শুরু করা হয় এবং ও অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আর ওই চিৎকারে আমার বুক ফেটে যায় এবং ওর ভাই জসিমের মাথা গরম হয়ে যায়। মুখ খুলুন জসিম, মুখ খুলুন। দেখুন আপনার বোন কত কষ্ট পাচ্ছে। আপনি যদি মুখ খুলে দেন তাহলে আমরা আবার শান্ত হয়ে যাব, না হলে কিন্তু আপনার বোন মরেও যেতে পারে। না না, আমার বোনের সাথে তেমন খারাপ কিছু করবেন না। আমি বলছি, আমি সব বলছি। বল, তাড়াতাড়ি বল। না, বলবো না। ঠিক আছে, বোনের কষ্ট শোনো। ভেতর থেকে মোনালিসার চিৎকার ভেসে আসলো। ভাইয়া, তোমরার উপরে হওয়া অত্যাচার থাম। আমি বলছি, আমি সব বলছি। সবটা বলো, তারপরে অত্যাচার থামবে। মিরাট, জসিম, রহিম, আমরা 3। মিরাট, জসিম, রহিম, আমরা 3 জন হলাম ভাই। মিরাট, জসিম, রহিম, আমরা 3 জন হলাম 3 ভাই। আমরা সব সময় একসাথে থাকতাম, কিন্তু একদিন আমরা 3 জনই একটা মেয়ের প্রেমে পড়ে যাই। সেই মেয়েটার নাম ছিল অনুশ্রী। মেয়েটাও অনেক সুন্দরী এবং মিষ্টি ছিল। আর আমাদের একটা বোনও ছিল, নাম মোনালিসা। আমরা 3 ভাই মেয়েটাকে এত ভালোবাসতাম, আমরা কখনো কেউ বুঝতে পারিনি আমরা 3 ভাই একই মেয়ের প্রেমে পড়েছি। কিন্তু অনুশ্রী আমাদেরকে নিয়ে খেলছিল, আমাদের ভালোবাসার সুযোগ নিয়েছিল এবং আমাদের ভাইদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। পরেও আমাদের 3 জনকে ঠকিয়ে চলে যায়। এরপরে আমাদের রাগ হয় অনুশ্রীর উপরে। অনুশ্রীর জন্য আমরা এত কিছু করলাম, আর সেই আমাদের ছেড়ে চলে গেল। তাই আমরা 3 জন প্ল্যান করে সর্বপ্রথম ওকে খুন করি। আর ওর জন্ম সাল ছিল 3 ডিসেম্বর 2007। এরপর থেকে আমাদের টার্গেট হয়ে যায় যাদের জন্ম 3 ডিসেম্বর 2007, সেই সমস্ত মেয়েদেরকে আমরা খুন করি। আর আমাদের বোন মোনালিসা সমাজ থেকে পুলিশের সমস্ত কথা আমাদেরকে জানায়। কিন্তু 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 আপনারা আমার বুদ্ধির কাছে হেরে গেলেন। হ্যাঁ, পুলিশ বিভাগে এত অফিসার আছে, রাহাতের মতো এত অফিসার আছে, তারা কেউ কোনোদিন আমাদের টিকিও পর্যন্ত ধরতে পারেনি। কিন্তু আপনি একটা মেয়ে হয়ে আমাদেরকে হারিয়ে দিয়েছেন। এবার বলো, তোমার আর 2 ভাই কোথায় আছে? জসিম একটা চিরকুটে একটা জায়গার নাম লিখে দিল। সেই চিরকুটটা হাফসার হাতে দিল। তুমি কোনো মিথ্যা বলছো না তো? না। ঠিক আছে মিস্টার রাহাত, এই জায়গায় এখনই রেড দিন। রেড দিয়ে এদের 2 জনকে ধরে নিয়ে আসুন। ওকে। আমি আমার সাথে কয়েকজন পুলিশ অফিসার নিয়ে সেই জায়গায় চলে গেলাম। গিয়ে সেখানে সত্যি সত্যি মিরাট আর রহিমকে খুঁজে পেলাম এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এলাম। গুড জব মিস্টার রাহাত, আপনাদের এই সাহসিকতার পুরস্কার আপনারা পাবেন। ঠিক আছে এসআই ম্যাডাম, এবার আপনারা বাড়িতে যেতে পারেন। অনেক রাত হয়ে গেছে। আমাদের মিশন আজকে এখানেই শেষ। গ্রেট সেলুট টু ইউ আফসা। থ্যাংক ইউ। আমরা সমস্ত পুলিশ অফিসাররা নিজেদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় আমি হাফসাকে বললাম, হাফসা, আমরা কি একসাথে বাড়িতে যেতে পারি? আমার মতো মেয়ের সাথে গেলে আপনার আবার গায়ে লাগবে না তো? না প্লিজ, তুমি আমার সাথে চলো। ঠিক আছে। আমি আর হাফসা গাড়িতে গিয়ে বসলাম। আমার নিজের উপর অনেক লজ্জা লাগছিল, অনেক বিরক্ত লাগছিল নিজেকে। কারণ আমি হাফসার মতো একজন ভালো মেয়েকে ছেড়ে কিভাবে মোনালিসার মতো বিশ্বাসঘাতকের সাথে এতদিন ছিলাম। আমি ওর আসল রূপ এতদিন একবারও বুঝতেও পারিনি। নিজের উপরে রাগ হচ্ছে তাই না? একটা মেয়ের সাথে এতদিনের সম্পর্ক ছিল, তবুও আপনি তার আসল রূপ বুঝতে পারেননি।
অথচ 2 দিনের একটা মেয়ে আপনার জীবনে এসে সেই মেয়েটার আসল রূপ আপনাকে বুঝিয়ে দিল। হ্যাঁ, খুব রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে নিজের উপরে। আমি কিভাবে এত বড় একটা বোকামি করতে পারলাম? সব থেকে বড় খারাপ কি লাগছে জানো? তোমার মতো একজনকে, এত ভালো একটা মেয়ের মুখ আমি বুঝতে পারিনি। আমার আমার পরিবার তোমার সাথে অনেক খারাপ কাজ করেছে। আমার মা তোমাকে অনেক অপমান করেছে। আমি আমার পরিবারের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কোনো সমস্যা নেই, আমি আপনার মাকে নিজের মাই মনে করেছি, আর নিজের মা তো আমাকে এরকম হুকুম করতেই পারে। তুমি সত্যিই অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আমি তোমাকে বুঝতে পারিনি। সব কিছুর জন্য সরি। আমরা বাড়িতে চলে এসেছি। আপনার সাথে কথা বলতে বলতে খেয়ালই করিনি আমরা কখন বাড়িতে চলে গেলাম। এরপর আমরা নিজেদের ঘরে চলে এলাম। আসলে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল, তাই কারোর সাথে আর কথা হয়নি। আমরা যে যার মতো ফ্রেশ হয়ে রুমে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা মুখের ওপরে হালকা জলের ছেটা পড়তেই আমার ঘুম ভেঙে গেল। আমি পিটপিট করে চোখ খুলে দেখি আমার সামনে হাফসা লাল শাড়ি পরে এসেছে। ও সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। ওর ভেজা চুলের পানি আমার মুখে এসে পড়েছিল, তাই আমার ঘুম ভেঙে গিয়েছিল। হাফসাকে দেখতে অনেক সুন্দর লাগছে, লাল শাড়িতে অনেক সুন্দর মানিয়েছেও। হাফসা যখন খেয়াল করলো আমি ওর দিকে তাকিয়ে আছি, তখন বলল, এভাবে তাকাবেন না, প্রেমে পড়ে যাবেন। আমি লজ্জা পেয়ে গেলাম। সরি, আসলে সকালবেলা পড়ি দেখবো ভাবিনি। কি? কিছু না। আমি উঠে ফ্রেশ হতে গেলাম, এদিকে হাফসা রান্না করে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি রান্নাঘরে হাফসার সাথে মা খারাপ ব্যবহার করছে। এই মেয়ে, তোকে বলেছি না তুই রান্নাঘরে আসবি না? তুই রান্নাঘরে কিছু চিনিস না, জানিস না, আবার কি আমাদেরকে ভুলভাল খাবার খাইয়ে মেরে ফেলবি? মা, আপনি দেখবেন আমি আর ভুল করব না। চুপ, তুই কোনো কথা বলবি না। তুই আর রান্নাঘরে ঢুকবি না, যা নিজের ঘরে যা। মা, তোমার সাহস কিভাবে হয় হাফসার সাথে এভাবে কথা বলার? মা, তোমার সাহস হলে কীভাবে হাফসার সাথে এভাবে কথা বলার? আমি হাফসার পক্ষ নিয়ে কথাগুলো বলবো এটা কেউ ভাবেনি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। বাবু, তুই এসব কি বলছিস? তুই ওই মেয়েটার জন্য আমাকে তুই বকছিস? হ্যাঁ, তুমি জানো হাফসাকে? হাফসা শুধু গ্রামের মেয়ে নয় মা, ও একজন এসআই অফিসার। আর তুমি জানো মোনালিসাকে? কে? ও একজন ক্রিমিনাল, ও একজন খুনি। বাড়ির সবাই অবাক হয়ে গেছে এই সমস্ত কথা শুনে। আমি বাড়ির সবাইকে কালকে রাতের সমস্ত ঘটনা খুলে বললাম। মোনালিসা ক্রিমিনাল এটা আমি জানতাম না, তবে ও খারাপ মেয়ে এটা বুঝতে পেরেছি। কিন্তু আমি জানতাম যে হাফসা একজন পুলিশ অফিসার। তুমি জানতে, তারপরে আমাকে জানাওনি কেন? আমি তোকে জানাতে চাইনি তাই। আচ্ছা ঠিক আছে। দারুণ তো, তার মানে এখন আমাদের বাড়িতে দুইজন পুলিশ অফিসার। বাহ, তার মানে বিয়েটাও কি একটা সাজানো প্ল্যান ছিল নাকি তোমাদের? না মা, এটা আমাদের প্ল্যান ছিল না। আমার বিয়ে অন্য কারোর সাথে কথা ছিল, কিন্তু আল্লাহ বিয়েটা রাহাতের সাথেই করিয়ে দিয়েছে। ওই আমার জীবনসঙ্গী। বুড়ি মেয়ে একটা। না, বয়স দিয়ে কি সব হয় বলুন? আপনিও তো একটা মেয়ে। আপনার যদি এরকম একটা বয়স হয়ে যেত, সবাই যদি আপনাকে বুড়ি বলতো, আপনার কি খারাপ লাগতো না? যত সব ন্যাকামো। মা, আমি আপনাকে নিজের আম্মু ভাবি। আপনি আমার নিজের মায়ের মতোই। আপনি প্লিজ আমাকে এভাবে বলবেন না, আমার খুব খারাপ লাগে। আপনি আমাকে যখন যা করতে বলবেন আমি তাই করে দেব। আপনার সমস্ত আদেশ পালন করতে আমার ভালো লাগে। ও আচ্ছা, ঠিক আছে, যাও রান্নাঘরে যাও, আমার জন্য চা বানাও, তবে ভালো করে চা বানাবে। ঠিক আছে। এরপরে হাফসা চা বানালো। আমরা সবাই সকালে নাস্তা করলাম। নাস্তা করে আমি নিজের ঘরে এসে শুয়ে আছি। সে সময় হাফসা ঘরে এলো। অফিস থেকে ছুটি দিয়েছে 3 দিনের, শুনেছো নিশ্চয়ই? তোমার মন অনেক খারাপ তাই না? অনেক কষ্ট হচ্ছে তাই না? মোনালিসাকে তুমি অনেক ভালোবাসতে। হ্যাঁ, মোনালিসাকে আমি সত্যিই অনেক ভালোবাসতাম। ও ছিল আমার একমাত্র পৃথিবী, কিন্তু ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি। এভাবে মন খারাপ করে বাড়িতে বসে থেকো না, কোথাও থেকে ঘুরে আসো, ভালো লাগবে। আর মোনালিসাকে ভুলে যাও। আমাদের প্রত্যেকের জীবনেই একবার করে ভুল মানুষ আসে, আমাদেরকে সে ভুল মানুষগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে হয়। আমাকে এই কথাগুলো বলে হাফসার ঘরের বাইরে যেতে চাইলো, কিন্তু যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আমি কি ওকে ধরে ফেললাম। আমরা একে অপরের চোখের দিকে তাকিয়েছিলাম। হাফসার চোখগুলো অনেক সুন্দর, একেবারে টলটলির সুন্দরীদের মতো। তোমার চোখ অনেক সুন্দর। মানে? না, কিছু না। আমাকে ছাড়ো। কি? আমাকে ছাড়ো।
এরপরে আমি হুঁশে ফিরে এলাম এবং আমি আর হাফসা ঠিক হয়ে দাঁড়ালাম। হাফসা রুম থেকে বের হয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে গোসল করার জন্য ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে ভালোভাবে শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে যখন গা মুছতে যাব তখন দেখি আমি গামছা নিয়ে আসিনি। কাকে বলবো এখন গামছা নিয়ে আসার কথা? আমি দরজা খুলে বাইরে মুখ দিয়ে হাফসাকে ডাকতে লাগলাম। ভাগ্যক্রমে হাফসা সে সময় ঘরের ভেতরেই ছিল। কি হয়েছে? এভাবে বাথরুম দিয়ে মুখ বের করে রেখেছো কেন? আসলে আমি গামছা আনতে ভুলে গেছি, আমাকে প্লিজ গামছাটা দেবে? আপনি কি পারেন বলুন তো? একটা কেসে তো ভালোভাবে সলভ করতে পারেন না, প্লাস আপনি গামছাটা নিয়ে যাননি। আরে ভাই, গোসল করার সময় সবাই গামছাই তো নয়, আগে আপনি গামছাটাই নিয়ে যাননি। ভুলে গেছি, প্লিজ এখন আমাকে গামছাটা দাও, বক বক পরে করো। আমি বকবক করছি? হাফসা গামছাটা নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল, কিন্তু গামছার সাথে ওর হাতটাও আমার হাতের উপরেই ছিল। আমি যখন গামছা নেওয়ার জন্য হাতটা টান দিলাম সে সময় হাফসা গামছার সাথে হুড়মুড় করে বাথরুমে এসে পড়লো আমার বুকের উপরে, আর আমার হাত লেগে শাওয়ার ছেড়ে গেল। আমি আর হাফসা শাওয়ারের নিচে এসে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। দুজনের শরীরই ভিজে গেছে। আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে পৃথিবীটা সেই সময় থমকে গেছে। হঠাৎ আমার কী যেন হয়ে গেল। আমি হাফসার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম, আর হাফসাও আমার মাথা চেপে ধরলো। 5 মিনিট পর আমরা স্বাভাবিক হয়ে দুজন দুই পাশে চলে গেলাম। আমি হাফসার দিকে তাকাতেও পারছিলাম না লজ্জায়। সরি, আমার নিজের প্রতি কন্ট্রোল রাখা উচিত ছিল। ইটস ওকে, আপনি আমার স্বামী, এটা আপনার অধিকার। হাফসা বাথরুম থেকে বের হয়ে চলে গেল। আমিও শুকনো জামা কাপড় পরে ঘরে চলে এলাম। সন্ধ্যাবেলা পুরো বাড়ি ভর্তি লোকজন। হাফসার গ্রামের কিছু লোকজন এসেছে, বাবার কিছু পুরাতন বন্ধু এসেছে, আমারও বন্ধু বান্ধব এসেছে। সবাই একসাথে হাফসার তাদের জন্য সুন্দর সুন্দর নাস্তা বানিয়েছে। রাহাত, আমার মেয়ে তোমাকে বিরক্ত করছে না তো? আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো। আমার এই কথা শুনে রোহিত, বাবা আর মা তিনজনই আমার দিকে তাকিয়ে আছে। আরে আঙ্কেল, নিন নিন সিঙ্গারা খান। বাহ বন্ধু, তাহলে তোর বউ পছন্দ হয়ে গেছে? হ্যাঁ, চুপ কর তুই। সে সময় হাফসা সেখানে আসে। আমি আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি। তুমি আবার কি বলবে? হ্যাঁ বলো না, কি হয়েছে? বাবা, আমার মনে হচ্ছে তুমি দারুণ হতে চলেছ। মানেটা কি? কেমনে কি? জোকস জোকস। তাও ভালো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোর মজা করার স্বভাব গেল না। রাহাতের প্রমোশন হয়ে গেছে। সত্যি? হুম। ওরে বাহ, এটা তো অনেক খুশির খবর। দেখেছো বাবা, আমার মেয়ে তোমার ঘরে আসতেই কি সুন্দর তুমি খুশির সংবাদ পেলে। হুম, এটা তুই একদম ঠিক বলেছিস বন্ধু। তোর মেয়ে হচ্ছে একটা সাক্ষাৎ হিরে। বাবা, কি যে বলেন না আপনি। ঠিকই তো বলেছি, আল্লাহ চেয়েছে তাই এই হীরাটা আমাদের ঘরে এসেই পড়েছে। এবার তাড়াতাড়ি আমাদেরকে একটা সুসংবাদ দে তো। হাফসা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আমাদের এই আড্ডা অনেক রাত পর্যন্ত চললো। রাতের বেলা আমি আর হাফসা ঘরে গেলাম ঘুমানোর জন্য। সেই সময় আমি হাফসাকে বললাম, থ্যাংক ইউ হাফসা। থ্যাংক ইউ কেন? এই কেস সলভ করার পেছনে আমার থেকে বেশি তোমার অবদান ছিল। তারপরে প্রমোশনটা আমার হয়েছে। এতে থ্যাংক ইউ বলার কিছু নেই, তুমিও অনেক ভালোই কাজ করেছো, তাই তোমার এই কাজের ফলস্বরূপই তোমার এটা হয়েছে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে ভীষণ লাকি। থ্যাংক ইউ। আর সকালের ওই ঘটনার জন্য। কোন ঘটনা? ওই যে বাথরুমে আমি আর তুমি। ওটাতে আমি কিছু মনে করিনি। দেখো, আমি একজন গ্রামের মেয়ে, আমি জানি তুমি আমার স্বামী, আর স্বামীর অধিকার থেকে স্ত্রীর উপরে। বিয়ে দিনই যে মুহূর্তে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেই মুহূর্ত থেকেই আমি তোমাকে ভালোবাসি, আর আমার উপরে তোমার অধিকারও আছে। আমি যদি ওটা তোমার উপরে আরেকবার করি তুমি কি কিছু মনে করবে? হাফসা কিছু না বলে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। আমি ওর সাথে তাল মিলালাম। এরপরে ওকে বিছানায় শুয়ে দিলাম। এরপর ওর ঘাড়ের গলায় সাবধানে সাবধানে আমার চুমু দিলাম। এভাবে আমাদের গল্পের সমাপ্তি হলো। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকিটা না হয় ইতিহাসের পাতায় লেখা থাক। তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।